আজ থেকে 1 বছর আগে পর্যন্ত রুপোর দাম ছিল 1 লক্ষ টাকা পার কেজি। 1 মাস আগে পর্যন্ত রুপোর দাম ছিল 2 লক্ষ টাকা পার কেজি এবং 1 সপ্তাহ আগে পর্যন্ত 3 লক্ষ টাকা পার কেজিতে রুপো পাওয়া যাচ্ছিল। কিন্তু বর্তমানে আমি যেই সময়ে বসে ভিডিও শ্যুট করছি এই সময় 1 কেজি রুপোর দাম দেখাচ্ছে প্রায় 3,62,000 টাকা। আর এখন একটা প্রশ্ন উঠছে, রুপোর দাম কি এইখান থেকে বেড়ে 5 লক্ষ টাকা হবে, নাকি শুধুমাত্র এটা একটা হাইপ? আপনার মনেও যদি এই প্রশ্নটি থেকে থাকে তাহলে আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কেননা আজকে আমি বলবো রুপোর দাম কেন এত বাড়ছে, রুপোর দাম আর কতটা বাড়বে, এবং সব থেকে ইম্পর্টেন্ট, আপনি এখন কি করবেন, রুপো কিনবেন নাকি অপেক্ষা করবেন। আজ থেকে 1 বছর আগে পর্যন্ত কোনো মানুষই কিন্তু রুপো নিয়ে এতটা ইন্টারেস্ট দেখায়নি, কিন্তু বর্তমানে রুপো নিয়ে মানুষের ইন্টারেস্ট একটাই কারণে, সেটি হলো রুপোর দাম। কেননা 1 মাসে রুপোর দাম বেড়েছে প্রায় 42%, 3 মাসে বেড়েছে প্রায় 125%, 6 মাসে বেড়েছে প্রায় 190%, এবং 1 বছরে রুপোর দাম বেড়েছে প্রায় 240%। আজ থেকে 1 বছর আগে পর্যন্ত কিন্তু 1 লক্ষ টাকা দিয়ে 1 কিলো রুপো কিনতে পাওয়া যাচ্ছিল, কিন্তু বর্তমানে 1 কিলো রুপো কিনতে হলে আপনাকে পে করতে হবে প্রায় 3,62,000 টাকা। 1 বছরে প্রায় 3.5 গুণ বৃদ্ধি পেয়েছে রুপোর দাম। আর দেখুন, যেই জিনিসের দাম হঠাৎ করে বৃদ্ধি পায় সেই জিনিসের প্রতি সাধারণ মানুষজন বেশি আকৃষ্ট হয়। আজ থেকে 1 বছর আগে কিংবা 1.5 বছর আগে সোনার দাম খুব বাড়ছিল, তখন সবাই সোনা সোনা করছিল। আজ থেকে 2 বছর কিংবা 3 বছর আগে যখন স্টক মার্কেট খুব ভালো একটা রিটার্ন দিচ্ছিল তখন সবাই স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড এইসব করছিল। আর এখন বর্তমানে রুপোর দাম খুব বাড়ছে, সেই জন্য সাধারণ মানুষজন সবাই রুপো রুপো করছে। আজ থেকে 5 বছর আগে রুপোর দাম ছিল 40,000 টাকা পার কেজি, তখন কেউ কিনেছে? কেনেনি। আজ থেকে 3 বছর আগে রুপোর দাম ছিল 70,000 টাকা পার কেজি, তখন কেউ কিনেছে? কেনেনি। আজ থেকে 1 বছর আগে রুপোর দাম ছিল 1 লক্ষ টাকা পার কেজি, তখন কেউ কিনেছে? কেনেনি। আর এখন যখন 3 লক্ষ টাকা পার হয়ে গিয়েছে রুপোর দাম, এখন সবার ঘুম ভাঙছে। এখন চায়ের দোকানে আলোচনা হচ্ছে রুপোর দাম নিয়ে, হাটে বাজারে আলোচনা হচ্ছে রুপোর দাম নিয়ে, লোকাল ট্রেনেতে আলোচনা হচ্ছে রুপোর দাম নিয়ে, বাসেতে আলোচনা হচ্ছে রুপোর দাম নিয়ে। আপনি যেদিকেই যাবেন সেদিকে শুনতে পাবেন এই রুপোর দাম এত ছিল, এত হয়ে গেছে, এখান থেকে এত দাম হবে। এর কারণ কি বলুন তো? এর প্রধান কারণ হলো সাধারণ মানুষরা জানেই না যে কখন কোথায় ইনভেস্ট করতে হয় এবং কখন কোথায় ইনভেস্ট করলে আমরা সব থেকে বেশি রিটার্ন পাবো। সেই কারণেই যে জিনিসের দাম বাড়ে সাধারণ মানুষ সেই জিনিসকে নিয়েই আলোচনা করে বেশি। আজ থেকে 10 বছর আগে পর্যন্ত কোনো মানুষ রুপোতে ইনভেস্টই করেনি, তখন সবাই সোনা কিনতো। কিন্তু বর্তমানে 10 গ্রাম সোনার দাম হয়ে দাঁড়িয়েছে প্রায় 1,65,000 টাকা, যেই টাকাটা আমাদের দেশের প্রায় 50% মানুষ 1 বছরে ইনকামই করতে পারে না। শুনতে অবাক লাগলেও এটি কিন্তু সত্যি। এই কথা আমি বলছি না, এই কথা বলছে আমাদের দেশের গভর্নমেন্ট। আমাদের দেশে প্রায় 70 কোটি মানুষ বছরে 1,60,000 টাকা ইনকাম করতে পারে না, তো তারা সোনা কিনবে কোত্থেকে? যার ফলে কি হচ্ছে, সাধারণ মানুষজন গোল্ড বা সোনা অ্যাফোর্ড করতে পারছে না, তাই তারা গোল্ডের একটা অল্টারনেটিভ খুঁজছে, আর সেই অল্টারনেটিভটি হলো সিলভার বা রূপো। আর দেখুন, সাধারণ মানুষ যে এখন ভরপুর রূপো কিনছে তার প্রমাণ আমরা দিওয়ালির সময় কিংবা ধনতেরাসের সময় পেয়ে গিয়েছি, যখন মানুষজন এক্সট্রা 10,000, এক্সট্রা 20,000 টাকা দিয়েও কিন্তু রূপো কিনে আনছিল। বিগত 10 বছরে ভারতবর্ষে যেই পরিমাণ রূপো সেল হয়নি, এই 1 বছরে তার চেয়ে প্রায় 4 গুণ বেশি রূপো সেল হয়েছে। জাস্ট ভাবুন একবার পরিমাণটা কতটা পরিমাণ বেড়েছে। এরপর বলি রূপোর দাম হঠাৎ করে কেন এতটা পরিমাণ বাড়ছে। তার প্রধান কারণ হলো রূপোর ডিমান্ড। সাধারণ মানুষ রূপো কিনছে বলেই যে রূপোর ডিমান্ড বাড়ছে, রূপোর দাম বাড়ছে, সেটা কিন্তু সত্য নয়। বর্তমানে রূপো ইউজ হচ্ছে ইলেকট্রিক গাড়ি তৈরিতে, রূপো ইউজ হচ্ছে সোলার প্যানেল তৈরিতে, রূপো ইউজ হচ্ছে ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট তৈরিতে,
এবং সব থেকে বেশি রূপো এখন ইউজ হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। কেননা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইকে পরিচালনা করতে প্রয়োজন হয় চিপ এবং ডাটা সেন্টার, আর সেই সমস্ত জায়গাতে কিন্তু এখন ভরপুর রূপো ইউজ হচ্ছে। এরপর আপনার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে রূপোর দাম যেহেতু এতটা বাড়ছে, তো এআই, ইলেকট্রিক গাড়িতে কিংবা সোলার প্যানেলে রূপোই কেন ইউজ করতে হবে? ওইখানে তামা কিংবা লোহা ইউজ করলেও তো হবে। এর পেছনেও কিন্তু কয়েকটি কারণ রয়েছে। সেই কারণগুলি কি দেখুন। প্রথম কারণ, সিলভার হলো বেস্ট ইলেকট্রিক্যাল কন্ডাক্টর অফ অল মেটাল। এর মানে হলো সব ধাতুর মধ্যে সবচেয়ে ফাস্ট এবং সবচেয়ে ভালোভাবে বিদ্যুৎ পরিবহন করতে পারে সিলভার বা রূপো, যার জন্য এর ইউজ এখন সোলার প্যানেলে সবচেয়ে বেশি পরিমাণ করা হচ্ছে। আর দেখুন, তামাও কিন্তু খুব ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারে, কিন্তু রূপোর মতো এতটা ফাস্ট আর এতটা ভালোভাবে কিন্তু তামা করতে পারে না। সেই কারণেই কিন্তু তামার চেয়ে রূপোর ইউজটা বেশি পরিমাণে হচ্ছে। এছাড়াও দ্বিতীয় কারণ হলো সিলভার বেস্ট থার্মাল কন্ডাক্টর, যার ফলে কি হয়, বিদ্যুৎকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার পর খুব সহজেই কিন্তু সিলভার ঠান্ডা হয়ে যায় অন্যান্য মেটালের তুলনায়। এছাড়াও সিলভার হলো কোরোসিন রেজিস্ট্যান্ট, যার ফলে একে কিন্তু বছরের পর বছর অনেক দিন ধরে ইউজ করা যায়। আর সেই কারণেই ইলেকট্রিক গাড়ি, সোলার প্যানেল, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এবং এআই এর চিপ তৈরিতে ব্যবহৃত হচ্ছে রূপো। আপনি আপনার বাড়িতে যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট খুলুন, তার ভেতরে কিন্তু একটু পরিমাণ রূপো আপনি পাবেনই পাবেন। দেখুন, রূপোর দাম বাড়ার আরও একটি প্রধান কারণ হলো এর সাপ্লাই। সিলভারের ইউজ সব জায়গায় হচ্ছে, সিলভারের ব্যবহার বাড়ছে, খুব ভালো কথা, কিন্তু সিলভারকে এত সহজে মাইনিং করা যায় না। যেমনটা নয় আপনি চলে গেলেন বুলডোজার নিয়ে আর মাটি খুঁড়তে শুরু করলেন, তারপর রূপো পেয়ে গেলেন, এরকমটা হয় না। রূপো মাইনিং এইভাবে করা যায় না। রূপো হলো একটা বাই প্রোডাক্ট। মোস্টলি যখন লেড, জিঙ্ক, কপার এবং গোল্ড এদের মাইনিং হয়, তখন সিলভার ইজ এ বাই প্রোডাক্ট হিসেবে পাওয়া যায়। তারপর কেমিক্যাল ও ইলেকট্রো রিফাইনিং এর মাধ্যমে বা ইলেকট্রো রিফাইনিং প্রসেসের মাধ্যমে সিলভারকে আলাদা করা হয় অন্যান্য মেটেল থেকে। বুঝতে পারছেন কতটা টাইম লাগে এর জন্য, কতটা কঠিন প্রসেস একটা এটা। সিলভার কতটা পরিমাণ পাওয়া যাবে সেটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে অন্যান্য ধাতুগুলির মাইনিং কতটা হবে তার উপর। যদি কপার, গোল্ড, জিঙ্ক এবং লেডের মাইনিং হয় তবেই কিন্তু সিলভার পাওয়া যাবে। কিন্তু এই ধাতুগুলির মাইনিং যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, মাইনিং যদি না হয়, তাহলে কিন্তু রূপো কোনো মতেই পাওয়া যাবে না। কেননা এই সমস্ত কিছু মাইনিং করতে গিয়েই তার মাধ্যমেই আমরা রূপো পেয়ে থাকি। আর সেই কারণেই কিন্তু হঠাৎ করে রূপোর সাপ্লাই বাড়ানো এতটা কঠিন। এতদিন পর্যন্ত যতটা পরিমাণ রূপো মাইনিং করা হতো, যতটা পরিমাণ রূপো রিফাইন করা হতো, ততটা দিয়ে মোটামুটি পুরো বিশ্বে চলে যেত। কিন্তু বর্তমানে ডিমান্ড হাই হয়ে গিয়েছে আর সাপ্লাই সেই একই রয়ে গিয়েছে। যেই পরিমাণ মাইনিং হওয়া উচিত, যেই পরিমাণ সিলভার আসা উচিত, ততটা পরিমাণ কিন্তু সিলভার আসছে না, যার ফলে পুরো বিশ্ব বাজারে কিন্তু সিলভারের একটা শর্টেজ দেখা দিয়েছে। আর রূপোর দাম বাড়ার পেছনে কিন্তু এটা সবচেয়ে প্রধান কারণ। আর দেখুন, এই যে 3 মাস কিংবা 4 মাসের ভেতর রূপোর দাম যে এতটা পরিমাণ বেড়ে গেল, তার পেছনে সব থেকে বড় কারণ হলো কিন্তু চায়না। আমাদের দেশ পৃথিবীর সবচেয়ে বড় সিলভার কনজিউমার দেশ। প্রতি বছর প্রায় 4000 মেট্রিক টন সিলভার আমরা ইউজ করি ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য, জুয়েলারি বানানোর জন্য, এবং অনেক মানুষ কিন্তু সিলভারের ইট কিনে রাখে ইনভেস্টমেন্টের জন্য। কিন্তু ইউজ করলে কি হবে? আমাদের দেশে যেই পরিমাণ সিলভার ইউজ হয়, তার মধ্যে 80% সিলভার বাইরের দেশ থেকে আমাদেরকে ইম্পোর্ট করে আনতে হয়। যদি 10 কিলো সিলভার আমরা ইউজ করি, তার মধ্যে 8 কিলো সিলভার বাইরের দেশ থেকে আমাদেরকে কিনে আনতে হয়। আমাদের দেশে তো এতটা পরিমাণ সিলভার মাইনিংও হয় না আর রিফাইনও হয় না, যার কারণে কিন্তু আমাদেরকে বাইরের দেশ থেকে কিনে আনতে হয়। মোস্টলি ইউকে, রাশিয়া এবং চায়না, এই 3টি দেশ থেকে আমাদের দেশে কিন্তু সিলভার আসে। আর দেখুন, পুরো পৃথিবীর প্রায় 25% সিলভার মাইনিং হয় কিন্তু মেক্সিকোতে।
কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সিলভার রিফাইনিং দেশ হলো চায়না। মাইনিং করা খুবই সহজ, কিন্তু রিফাইন করা, তাকে প্রসেস করা সবচেয়ে কঠিন কাজ, আর এই কাজটাই করে থাকে চায়না। পুরো পৃথিবীর প্রায় 40% সিলভার মাইনিং হ্যান্ডেল করে চায়না। চায়না নিজে কিন্তু সিলভার মাইনিং করে না, তারা শুধুমাত্র এই কঠিন কাজটাই করে, যেটা হলো সিলভার রিফাইনিং। যেহেতু তারা রিফাইন করে, তাই তাদের দেশেই কিন্তু সবচেয়ে বেশি সিলভার রয়েছে স্টক হিসেবে। এরপর বলি আসল গেমটা। দেখুন, সিলভারের দাম কোন মাস থেকে বেশি বাড়তে লেগেছে? আমাদের দুর্গাপুজোর পর বা দিওয়ালির আগে থেকে, অর্থাৎ অক্টোবর মাসে। কেন বাড়তে লেগেছে? তার পেছনেও কিন্তু এই চায়নারই হাত। আগেই বললাম যে পুরো পৃথিবীর প্রায় 40% সিলভার রিফাইনিং হ্যান্ডেল করে চায়না। তাই তারা কোন দেশকে সিলভার বিক্রি করবে, কোন দেশকে করবে না, সেটা সম্পূর্ণ তাদের নিজেদের পার্সোনাল ব্যাপার। আর এই অক্টোবর মাসে চাইনিজ গভর্নমেন্ট একটা নতুন রুলস বা নতুন একটা পলিসি নিয়ে এসেছিল। সেই পলিসিতে বলা ছিল, যে সমস্ত কোম্পানিগুলি সিলভার রিফাইন করে এবং বাইরের দেশে এক্সপোর্ট করে, তারা কিন্তু 1 জানুয়ারি 2026 থেকে কোনো দেশকে এত সহজে সিলভার বিক্রি করতে পারবে না বা সিলভার এক্সপোর্ট করতে পারবে না। যদি তাদেরকে অন্য দেশে সিলভার এক্সপোর্ট করতে হয়, তার জন্য কিন্তু সেই কোম্পানিগুলিকে চাইনিজ গভর্নমেন্টের কাছ থেকে একটা পারমিশন নিতে হবে বা নতুন একটা লাইসেন্স বানাতে হবে। আর অলরেডি 1 জানুয়ারি থেকে সেই রুল কিন্তু চায়নাতে লাগু হয়ে গিয়েছে এবং চাইনিজ গভর্নমেন্ট মাত্র 44টি কোম্পানিকে সেই লাইসেন্স দিয়ে রেখেছে, যারা বাইরের দেশে সিলভার এক্সপোর্ট করতে পারবে। আর সেই কারণেই কিন্তু 1 জানুয়ারি থেকে আজ পর্যন্ত, অর্থাৎ এই 25-26 দিনে সিলভারের দাম প্রায় 45% বেড়ে গিয়েছে। আগে থেকেই মাইনিং কম হচ্ছিল, আগে থেকেই সিলভারের সাপ্লাই কম হচ্ছিল, তার উপরে আবার চায়নাও কিন্তু সিলভার এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে। অর্থাৎ আরো বেশি করে শর্টেজ সৃষ্টি হয়েছে পুরো বিশ্ববাজারে। আর দেখুন, চায়না যে শুধুমাত্র এটা সিলভারের দামকে ম্যানিপুলেট করার জন্য করছে বা সিলভারের দামকে বাড়ানোর জন্য করছে, এটা কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যা। চায়না এটা করছে নিজেরা বাঁচার জন্য। কেননা বেশিরভাগ ইলেকট্রিক ইকুইপমেন্ট চায়নাতে তৈরি হয়, বেশিরভাগ ইলেকট্রিক গাড়ি যে সমস্ত বড় বড় কোম্পানিগুলি রয়েছে সেইগুলি চাইনিজ কোম্পানি, বেশিরভাগ সোলার প্যানেল চায়নাতে তৈরি হয়, সেইখান থেকে আমাদের দেশে আসে। আর এই সব জায়গাতে কিন্তু রূপোর ইউজ হয়। তাই তাদের দেশে যাতে সিলভার নিয়ে কোনো রকম ক্রাইসিস দেখা না দেয়, তাদের বাজারে যাতে সিলভারের ডিমান্ড খুব হাই এবং সাপ্লাই কম না হয়ে যায়, সেই কারণেই কিন্তু চাইনিজ গভর্নমেন্ট এই পদক্ষেপটি নিয়েছে। আর এটাই হলো কিন্তু একটা লজিক্যাল কারণ। বাকি অন্যান্য যে কারণগুলি রয়েছে সেইগুলো এমনি হাওয়াবাজি হচ্ছে। প্রধানত এই কারণেই চাইনিজ গভর্নমেন্ট এই পলিসিটি এনেছে। যাই হোক, অনেক বললাম সিলভার নিয়ে মানুষ কেন এত আলোচনা করছে, সিলভারের দাম কেন এত বাড়ছে। এরপর বলি সেই মেন কথা, সিলভারের দাম কি এইখান থেকে 5 লক্ষ টাকা হবে? দেখুন, এর যদি সরাসরি উত্তর দিতে হয় তো আমি পার্সোনালি মনে করি যে হ্যাঁ, 5 লক্ষ টাকা হলেও হতে পারে রূপোর দাম। কেননা যেই হারে রূপোর দাম বাড়ছে বর্তমানে, তো 5 লক্ষ টাকা খুব বেশি দূরে কিন্তু আর নেই। বর্তমানে দাম 3,60,000, এখান থেকে মাত্র 40% জাম্প করলেই কিন্তু 5 লক্ষে পৌঁছে যাবে রূপোর দাম। কিন্তু কবে যাবে সেটা আমি বলতে পারবো না। আপনি যদি বলেন যে 1 মাস পরে কি হবে, আমি বলবো জানি না। আপনি যদি বলেন 3 মাস পরে কি হবে, তখনও আমি বলবো আমি জানি না। এবং আপনি যদি বলেন যে 1 বছর পরে কি হবে, আমি তখনও বলবো আমি জানি না। কেননা সিলভারের দাম যেই পরিমাণ দ্রুত হারে বাড়ছে, এখান থেকে সিলভার কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় গিয়ে ঠেকবে, এটা শুধু আমি কেন, পৃথিবীর কোনো মানুষই বলতে পারবে না। আর এই সময় সিলভারকে প্রেডিক্ট করা, সিলভারের দাম প্রেডিক্ট করা, এটা কিন্তু একটা ইম্পসিবল ব্যাপার। গোল্ড, সিলভার এবং স্টক মার্কেট কখন কতটা পরিমাণ বাড়বে, কখন কতটা পরিমাণ, সেটা কোনো ব্যক্তি জানে না। যারা বলছে 5 লাখ যাবে, 10 লাখ যাবে, তারা কিন্তু শুধুমাত্র হাওয়াবাজি করছে। কেউই জানে না এখান থেকে সিলভারের দাম 5 লাখও হতে পারে, এখান থেকে সিলভারের দাম 10 লাখও হতে পারে এবং এখান থেকে কিন্তু 20 লাখও হতে পারে। আর যদি উল্টোটা হয়, এখান থেকে সিলভারের দাম 2 লাখেও আসতে পারে, এখান থেকে 1 লাখেও আসতে পারে এবং এখান থেকে কিন্তু 50,000এও আসতে পারে। কিন্তু
সঠিকভাবে সিলভারের দাম কোথায় গিয়ে দাঁড়াবে, কতদিন পর 5 লাখ হবে, কতদিন পর 10 লাখ হবে, সেটা কিন্তু কেউ জানে না। আমি আবার বলছি, কেউ জানে না। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, আমার কথা শুনে আপনারা কোনো ধরনের বাই সেল করবেন না। শুধু আমার কথা কেন, অন্য কোনো ব্যক্তির কথা শুনেই আপনারা কোনো ধরনের বাই অ্যান্ড সেল করবেন না। আপনারা কি করতে পারেন সেটাই এরপর আমি বলছি। সিলভারের দাম খুব বাড়ছে বলে এখন কিন্তু অনেক মানুষই ভাবছে যে আমাদের গোল্ড বিক্রি করে দিয়ে আমরা কি এখন সিলভার কিনে নেব। কেউ ভাবছে আমাদের জমি বিক্রি করে দিয়ে আমরা কি সিলভার কিনবো। আবার কোনো কোনো মহাপুরুষ ভাবছে যে আমাদের তো স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড আমাদেরকে কোনো রিটার্নই দিচ্ছে না 2 বছর ধরে, তো সেইগুলি বিক্রি করে দিয়ে এখন আমরা সিলভার কিনে নিই, যেটা কিন্তু একদমই ভুল। এটা একদমই করা উচিত নয়। দেখুন, যে কোনো জিনিস তখনই কিনতে হয় যখন তার দাম কম থাকে, যখন সেটা আন্ডার ভ্যালুড হয়, কিংবা যখন সেটা ফেয়ার ভ্যালুয়েশনে কিনতে পাওয়া যায়। আর বর্তমানে যদি সিলভার নিয়ে আমি কথা বলি, তো আমার পার্সোনালি মনে হয়, আবার বলছি, আমার পার্সোনালি মনে হয় সিলভারের দাম এখন অনেকটাই বেশি বেড়ে গিয়েছে। এই সময় সিলভার কেনা মানে কিন্তু অনেকটাই হাই রিস্কে কেনা হয়ে যাবে। আপনি সিলভার কিনতে পারেন, কিন্তু একবারে এককালীন বড় অ্যামাউন্টের না কিনে স্টেপ বাই স্টেপ ছোট ছোট অ্যামাউন্টের কিনতে পারেন, তাও আবার নিজের পোর্টফোলিওর অ্যাসেট অ্যালোকেশন অনুযায়ী। দেখুন, যখনই আমরা ইনভেস্টিং এর দুনিয়ায় আসি তখনই কিন্তু আমাদেরকে অ্যাসেট অ্যালোকেশন শিখতে হয় এবং নিজেদের পোর্টফোলিও বানাতে হয়। তাই আপনারও যদি একটি পোর্টফোলিও থেকে থাকে, তো আমি বলবো সেই পোর্টফোলিওর অ্যামাউন্টের 10 থেকে 20% কিংবা খুব বেশি হলে 25%, এর থেকে বেশি অ্যামাউন্টের টাকা কিন্তু কোনো মেটেলে ইনভেস্ট করা আমাদের উচিত নয়। যদি আপনি সিলভার নিয়ে খুব বুলিশ হয়ে থাকেন, যদি আপনার মনে হয় যে সিলভার এখান থেকে পরবর্তী কয়েক বছরে 5 লাখ কিংবা 10 লাখকে যাবে, তাহলে আপনি ইনভেস্ট করতে পারেন, কিন্তু সেটা নিজের পোর্টফোলিওর 10% কিংবা 20% টাকায় সম্পূর্ণ ইকুইটি সেল করে দিয়ে, সম্পূর্ণ গোল্ড সেল করে দিয়ে আপনি সিলভার কিনবেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। যদি আপনার কিনতেই হয়, স্টেপ বাই স্টেপ একটু একটু অ্যামাউন্টের আপনি কিনতে পারেন। আমি তো বলবো আপনি যদি পারেন আপনি সিলভারে এসআইপি শুরু করতে পারেন, যেটা আমি শুরু করেছি। আমার আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই বছর থেকে আমি কিছু পরিমাণ টাকা সিলভারে ইনভেস্ট করব এসআইপির মাধ্যমে। তো সেই মতো আমি তো আমার ইনভেস্টিং শুরু করে দিয়েছি। তাই আপনাকেও বলবো, আপনিও যদি ইনভেস্ট করার কথা ভেবে থাকেন, তো এসআইপি অনুসারে আপনি কিনতে পারেন, অর্থাৎ প্রত্যেক মাসে একটু একটু অ্যামাউন্টের সিলভার আপনি যোগ করতে পারেন। কিন্তু আবার বলছি, লামসাম যদি আপনি এই সময় সিলভারে ইনভেস্ট করতে যান, তাহলে কিন্তু আপনি ফেঁসে যেতেই পারেন। ঠিক যেমন এখন অধিকাংশ মানুষ স্টক মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে ফেঁসে গিয়েছে, যারা 3 বছর আগে থেকে স্টক মার্কেটের ভ্যালুয়েশন চেক না করে, কোনো কোম্পানির ফান্ডামেন্টাল চেক না করে যারা ইনভেস্ট করে দিয়ে বসে আছে, যেই আইপিও আসছে সেই আইপিওতে ইনভেস্ট করে দিয়ে বসে আছে, তাদের এখন কি অবস্থা তারা কিন্তু নিজেরা খুব ভালো করেই জানে। আর এখান থেকে স্টক মার্কেট যদি আরো 10% কিংবা আরো 20% পড়ে যায়, তো তাদেরকে কিন্তু কাঁদিয়ে ছাড়বে এই মার্কেট। আর সেম জিনিসটা কিন্তু রুপোর সাথেও হতে পারে। এই সময় যারা রুপোর ভ্যালুয়েশন চেক না করে, ফান্ডামেন্টালস না বুঝে রুপোতে অনেক পরিমাণ টাকা ইনভেস্ট করে দিয়ে বসে থাকবে, আমার পার্সোনালি মনে হয় তাদের কিন্তু ফেঁসে যাবার পুরোপুরি সম্ভাবনা রয়েছে। তার মানে কিন্তু একদমই আমি এটা বলছি না যে আপনি ইনভেস্ট করবেন না। আমি বললাম আপনার যদি মনে হয় যে সিলভার খুব ভালো করবে পরবর্তী কয়েক বছরে, তো আপনি একটা এসআইপি শুরু করে দিন, সেই হিসেবে আপনি কিনুন। আর দেখুন, এই যে আমি বলে দিলাম যে আপনি এসআইপির মাধ্যমে সিলভার কিনতে শুরু করুন বা সিলভার কিনতে শুরু করতে পারেন, তার মানে কিন্তু একদমই আমার কথা শুনে গিয়ে এক্ষুনি শুরু করবেন না। নিজে আগে বুঝুন, নিজে আগে ভাবুন, নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করুন, তারপরেই কিন্তু ইনভেস্ট করুন। আর সিলভার কিনতে হবে মানেই যে আপনাকে সিলভারের জুয়েলারি কিনতে হবে, আপনাকে সিলভারের ইট কিনে আনতে হবে, আপনাকে কয়েন কিনে আনতে হবে, এটা কিন্তু নয়। বর্তমান সময়ে সিলভারে ইনভেস্ট করার জন্য অনেক ভালো ভালো অপশন রয়েছে আমাদের কাছে। সেইগুলি কি, কিভাবে ইনভেস্ট করতে হয়, কিভাবে ইনভেস্ট করলে আপনি ভালো একটা রিটার্ন পেতে পারেন, তো এই সমস্ত টপিক নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কেননা পরবর্তী ভিডিওটা আমি এই টপিক নিয়েই বানাবো, যে কিভাবে সিলভারে ইনভেস্ট করলে আপনি বেশি রিটার্ন পেতে পারেন। সেই ভিডিও পাওয়ার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে। আর হ্যাঁ, যদি এই ভিডিওর টপিকটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার জন্য একটি লাইক করে দিন, এবং আপনি কবে থেকে কিভাবে সিলভারে ইনভেস্ট করতে চলেছেন সেটাও আমাকে
কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত স্টে ইনভেস্টেড অ্যান্ড স্টে হ্যাপি।